আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা সবার, কেমন আছো? আমরা অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনীর 6 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো এখন আমরা অনুশীলনীর 6 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করি। তো 6 নাম্বার অঙ্কটা বলতেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। জনসংখ্যা বলতেছে একটা শহরের জনসংখ্যা 64 লক্ষ, মানে আসল ধরতে পারো এটার কি জনসংখ্যা, এখানে পি ধরবা। ঠিক আছে, কত? 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার মানে আর প্রতি হাজারে 25 জন। বুঝতে পারছো এটা কি ঝামেলাটা করছে? আমরা সবসময় পার্সেন্ট হিসাব করতে মানে 100-তে, এখন বলে দিছে হাজারে। তো আমরা জানি যে মুনাফার হার বা জনসংখ্যা বৃদ্ধির হার সবসময় পার্সেন্ট এককে থাকে। কারণ কথা হচ্ছে আমরা নর্মালি পার্সেন্ট থাকলে আমরা 100 দ্বারা ভাগ করতাম, কারণ আমরা জানতাম যে 100-তে কত টাকা। ঠিক না, মুনাফার হারটা ছিল 100 টাকাতে। তখন আমরা কি করতাম যে মুনাফার হার যেটা ছিল এটাকে 100 দ্বারা ভাগ করে দেন আমরা ক্যালকুলেট করতাম। ঠিক না, এখানে বইলা দিছে প্রতি হাজারে, তাহলে 25-কে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে কিন্তু হবে না অঙ্কটা। ঠিক আছে, এটাই হচ্ছে ঝামেলার জায়গাটা। তাহলে তুমি মুনাফার হারকে 25-কে 1000 দিয়ে ভাগ করবা 100-র জায়গায়, ভাগ করে যেটা হবে এটা হচ্ছে মুনাফার হার, মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, মানে আর এর ভ্যালু। আর সময় তো দিয়ে আছে 2 বছর, জাস্ট অঙ্কটা ক্যালকুলেট করে ফেলবা। বলছে শহরের জনসংখ্যা কত, মানে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা ছিল ওইটা। বুঝতে পারছি, চলো সমাধান করি। দেখবো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে জনসংখ্যা, মানে হচ্ছে পি, পি এর ভ্যালু 64 লক্ষ। ঠিক আছে, 64 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 64 লক্ষ। আর কি দেওয়া আছে? জনসংখ্যা বৃদ্ধির হার। লিখবো জনসংখ্যা বৃদ্ধির হার, আর সমান সমান হচ্ছে উপরে হবে 25, নিচে হবে 1000। ভাই কেন, বুঝতে পারছো তো? কারণ প্রতি হাজারে পার্সেন্ট দেওয়া আছে, প্রতি হাজারে বইলা দিছে 25 জন। আমরা আগে যখন অঙ্কগুলা করতাম তখন বইলা দিত যে 25%, মানে 100-তে 25, 2%, 8% মানে কি 100-তে 8। এন বলে দিছে হাজারে 25, তার মানে 25-এ 1000 দিয়ে ভাগ কইরা যে মানটা আসে সেইটা নিয়ে আমার ক্যালকুলেট করতে হবে। 25 ভাগ হচ্ছে 1000, 0.025, 0.025। আর কি আছে? সময়, n সমান সমান 2 বছর। ওকে, এবার সূত্র পালাইবা। আমরা জানি হ্যাঁ, জনসংখ্যা তো তোমার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা ছিল ওইটা, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের জায়গায় আমরা এখন লিখবো কি সুতরাং জনসংখ্যা। সুতরাং আমরা জানি শহরের জনসংখ্যা সি সমান সমান পি ইন্টু 1 + পাওয়ার হচ্ছে এন। তাহলে পি এর ভ্যালু কত ভাইয়া? 64 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 + হার কত? 0.025। এন এর ভ্যালু কত ভাইয়া? 2।
মানটা ক্যালকুলেট করো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত গুণ হচ্ছে 1 যোগ আর এর ভ্যালু কত? 0.025 পাওয়ার কত ভাইয়া? 2 কত আসে? 6,67,24,000 জন। 67,24,000 জন, এটাই উত্তর। উত্তর 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন আমরা অনুশীলনী 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। 7 নম্বর অঙ্কটা বলতেছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার হার কত? 8%। 5,000 টাকা ঋণ নিলেন, তাহলে আসল কত ভাইয়া? প্রথমে আসল, চক্রবৃদ্ধিতে কিন্তু আসল পরিবর্তন হয় যখন 1 বছর পর যখন তুমি হিসাব করবা, তখন কিন্তু আসল আর 5,000 থাকবে না, বাইরে যাবে। 2 বছর পর হিসাব করবা, ধরো সাপোজ 1 বছর পরে বাইরে 5,100 টাকা হয়েছে, 2 বছর পর কিন্তু তোমার 5,200 টাকা হয়ে যাবে। আসল কিন্তু মানে চক্রবৃদ্ধি মূলধনে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটা চেষ্টা করি। এখন আমরা অনুশীলনীর 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। 7 নম্বর অঙ্কটা বলতেছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে মুনাফার হার কত ভাইয়া? 8%। মুনাফার হার কত? 8%। 5,000 টাকা ঋণ নিলেন, তাহলে আসল কত ভাইয়া? 5,000 টাকা। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করে, মানে 1 বছর পরে উনি কত দেয়? 2,000 টাকা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, মানে প্রথম কিস্তি একবার দিছে, দেওয়ার পর কিছু টাকা রয়েছে, তারপর দ্বিতীয় কিস্তি দিছে, দেওয়ার পরে তার আর কত টাকা ঋণ থাকে। তো এরকম করে করার আগে তুমি আগে প্রশ্নটা বুঝো কি বলছে, উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে। ধরো খেয়াল করো, একটা ঋণের সংস্থান থেকে তুমি কথার কথা তুমি 5,000 টাকা নিছো, হ্যাঁ? সাধারণ বোঝানোর জন্য বলতেছি, অঙ্কে না। 5,000 টাকা 2 বছর মানে 1 বছর পর, প্রতি বছর বলছে না, তাহলে 1 বছর পরে তুমি দেও কত টাকা? 2,000 টাকা। তাইলে 5,000 টাকা ঋণ নিলা, 1 বছর পর 2,000 টাকা দিলা, তাহলে তোমার কাছে আর ঋণ থাকবে কত টাকা? তোমার 3,000 টাকা। আচ্ছা একটা কথা বলো তো, 3,000 টাকা 1 বছর পর 2,000 টাকা দিলা, তোমার 3,000 টাকা আছে। 3,000 টাকা তোমার কাছে আছে না ভাইয়া? তাহলে ব্যাংক কি তোমাকে এমনি এমনি 3,000 টাকা দিয়ে রাখবে? নাকি এই 3,000 টাকার উপর আবার চক্রবৃদ্ধি মুনাফা ফেলাইবে? এই টাকার উপর আবার চক্রবৃদ্ধি মুনাফা ফেলাবে। ধরো 3,000 টাকা আছে, তো 1 বছর পরে না আবার তুমি দিবা টাকাটা, ঠিক না? 2,000 টাকা। তাইলে এই 3,000 টাকার উপর মুনাফা আসবে, ধরো সাপোজ কথার কথা 200 টাকা, কথার কথা 200। তাহলে ধরো 200 টাকা বাড়লো, তাইলে তখন কি আর তোমার 3,000 টাকা ঋণ আছে, নাকি 3,200 টাকা হয়ে গেছে ঋণ? এই যে 1 বছর, 1 বছর পরে না তুমি 2,000 টাকা দিয়ে 3,000 টাকা ঋণ লিখছে, তো 1 বছর যে তুমি 5,000 টাকা ছিল, এটাকে মুনাফা এরা নিবে না? এই মুনাফা হচ্ছে কত? ধরো 200 টাকা। তাইলে 1 বছর 2,000 টাকা দেওয়ার পরও তোমার কাছে 3,000 না 3,200 টাকা পায়। ঋণ কয় টাকা? 3,200 টাকা। তো তখন তোমার আসল হয়ে যাবে কিন্তু 3,200। এর পরের বছর তখন তুমি আবার দিবে কত টাকা ভাইয়া? 2,000 টাকা। তখন ঋণ কত টাকা থাকার কথা? 1,200 টাকা। কিন্তু এই 1 বছর যে তোমার কাছে 3,200 টাকা ছিল, এটার উপর আবার মুনাফা নিবে না? তো এটার উপর আবার মুনাফা ধরো কথার কথা 150 টাকা আসলো, তাহলে আলটিমেটলি তোমার কাছে কিন্তু 1,350 টাকা পাই। ঠিক আছে, এই 1,350 টাকায় আমরা হিসাবটা বের করব। ওকে, চলো শুরু করি।
আগে লিখি যে দেওয়া সমাধান, দেন দেওয়া আছে কি দেওয়া আছে, মুনাফার হার। মুনাফার হার কত ভাইয়া? 8। কত? 8%। 8%কে তোমার কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 8/100 ফাংশন কত আছে? 0.08। ধরে রাখলে কত? 0.028 আসে। ওকে, তাইলে আমার এরপরে কি মুনাফা 5,000 টাকা, তাহলে আসল, তাহলে এটা প্রথম ক্ষেত্রে আসল, তাহলে আমরা লিখবো প্রথম কিস্তিতে। হুম, প্রথম কিস্তিতে কত হইলে ভাইয়া? আসল কি সমান সমান কত ভাইয়া? 5,000 টাকা। আর দেওয়া আছে ভাইয়া সময় আমরা ধরবো 1 বছর, কারণ 1 বছর পরে আমি 2,000 টাকা দিব, তো 1 বছর 1 বছর করে বের করবো। 1 বছর 1 বছর কেন বের করবো? কারণ আমি প্রত্যেক বছর 2,000 টাকা দিব। তা আমি চিন্তা করবো যে আমি 5,000 টাকা আজকে ঋণ নিছি, 1 বছর পরে আমার লাভে সুদে আসলে মিল্লা কত টাকা হবে এটা আমরা বের করবো, মানে চক্রবৃদ্ধি মূলধনটা। তারপর ওইটা থেকে কি করবো, আমরা 2,000 টাকা বাদ দিব, কারণ আমি 2,000 টাকা দিয়ে দিয়ে পরিশোধ করে দিব। তাহলে 1 বছর পরে আমার কাছে কত টাকা ওরা পাবে, মানে চক্রবৃদ্ধি মূলধন? আমরা জানি, আমরা জানি কি ভাইয়া, সূত্রটা ফালাবো। চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r⁴n। তাহলে পি এর মান ভ্যালু কত ভাইয়া? এনে 5,000 টাকা। 1+r এর ভ্যালু কত ভাইয়া? 0.08। এন কত ভাইয়া? 1 বছর 1। তাহলে আমার ভ্যালু কত আসে? 5,000 ইন্টু 1+0.08 আর কত ভাইয়া? 5,400 টাকা। তাইলে তুমি 1 বছর ঋণ যে নিছিলে 5,000 টাকা, এই 5,000 টাকা 1 বছর পরে হয়ে গেছে দিয়ে 5,400 টাকা বাইরা। তাহলে ঋণ কত তোমার? এখন 5,000 আছে না ভাইয়া? ঋণ কত ভাইয়া? 5,400 টাকা। এখন এই 5,400 টাকা ঋণের মধ্যে তুমি দিছো হচ্ছে 2,000 টাকা। তাহলে এখন প্রথম কিস্তি শেষে ঋণ সমান সমান এই যে তুমি যে বের করছো মোট ঋণ যেটা 5,400 টাকা, 5,400 বিয়োগ হচ্ছে কত ভাইয়া? 2,000। তাহলে কত আসছে ভাইয়া? 3,400। তাহলে এখন 1 বছর পরে তাহলে তোমার কাছে ঋণ আছে কত টাকা? 3,400 টাকা। এখন যে ব্যাংক তোমার কাছ থেকে যে মুনাফাটা নিবে, মানে তোমার কাছ থেকে যে লাভটা নিব, এটা হচ্ছে এই 3,400 টাকার উপর হিসাব কইরা। তাইলে তোমার এখন প্রথম কিস্তি দেওয়ার পরে তোমার আসল কত আসতেছে ভাইয়া? 3,400 টাকা। ঠিক আছে, 3,400 টাকা। 5,000 কিন্তু আর ঋণ নাই, আসল কিন্তু 5,000 টাকা না। প্রথম কিস্তিতেই শেষ। দ্বিতীয় কিস্তিতে এখন লিখবো দ্বিতীয় কিস্তিতে আসল কত? 3,400। ওকে, 3,400 টাকা। সময় তো আমরা 1 বছর বের করবো, কারণ প্রত্যেক বছর শেষে আমি 2,000 টাকা দিই।
তাহলে আমার তো অন্য 2-3 বছর বের করলে আমার হিসাব হবে না, 1 বছর বের করতে হবে। তাহলে n সমান সমান 1 বছর। ওকে, এবার আমরা কি করবো, চক্রবৃদ্ধি মূলধন বের করবো। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান সমান p ইন্টু 1 যোগ আর পাওয়ার কত ভাইয়া, p এর ভ্যালু কত, 3,400 টাকা। 1 যোগ আর এর ভ্যালু কত, এই যে আর এর ভ্যালু 0.08। n এর ভ্যালু কত, 1 বছর। এখন কত আসে দেখো, 3,400 ইন্টু 1 যোগ 0.08, 3,672। ওকে, বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় 2 বছর পরে তোমার কাছে ঋণ আছে 3,672 টাকা। ঠিক আছে, প্রথম কিস্তি দেওয়ার পরে তোমার কাছে ছিল ঋণ 3,400 টাকা। তো দ্বিতীয় কিস্তি দেওয়ার পর 1 বছর পর দ্বিতীয় কিস্তি দিতেছ, দ্বিতীয় কিস্তি দিতে দিতে তোমার ঋণ হয়ে গেছে 3,400 টাকা, বাইরে হয়ে গেছে 3,672 টাকা। এখন তুমি 3,672 টাকা থেকে ঋণ দিবা কত ভাইয়া, 2,000 টাকা। তুমি প্রত্যেক বছর 2,000 টাকা দাও। তাহলে লিখবো, সুতরাং আমার প্রশ্ন কিন্তু এটাই চাইছিল যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে। সুতরাং দ্বিতীয় কিস্তির পর কিস্তি দেওয়ার পর ঋণ থাকবে সমান সমান 3,672 বিয়োগ হচ্ছে 2,000 টাকা। সমান সমান কত আসে, 1,672 টাকা। এটাই উত্তর। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি আবার একটু সামারি করে দিই। আমার বলছে যে 5,000 টাকা ঋণ নিছে 8% মুনাফায়। বলছে যে প্রত্যেক বছর 2,000 টাকা সে পরিশোধ করে। দ্বিতীয় কিস্তির পর তার কত টাকা ঋণ থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রথম 5,000 টাকা, তাহলে প্রথম বছর যে সুদরা নিবে, ব্যাংক যে সুদরা নিবে সেটা 5,000 টাকার উপর নিবে। তাহলে 5,000 টাকার উপর সুদ সহ মূলধন বের করছে। তাহলে 1 বছর পরে আমার ঋণ হয়ে গেছে 5,000 থেকে বাইরা 5,400 টাকা। অর্থাৎ সে 400 টাকা, ব্যাংক 400 টাকা আমাদের কাছ থেকে নিবে, সুদ বা লাভ নিবে। ঠিক আছে, তাহলে এই 5,400 থেকে আমি দিছি কত টাকা ভাইয়া, 2,000 টাকা। প্রত্যেক বছর আমি 2,000 টাকা দিই। দেওয়ার পরে আমার কাছে ঋণ রয়েছে কত, 3,400 টাকা। তো দ্বিতীয় বছর যে আমার কাছ থেকে ঋণটা নিবে, সরি লাভটা নিবে, এই লাভটা হবে এই 3,400 টাকার উপর, মানে ঋণের উপর। ঠিক আছে, তাইলে আমরা এই 3,400 টাকা 1 বছরে কত টাকা লাভ সহন আসে, লাভ নেই 272 টাকা। তাহলে মোট আমার ঋণ দাঁড়াইলো 3,400 থেকে বাইরা 3,672 টাকা। তো দ্বিতীয় বছরে আমরা 3,672 টাকা থেকে 2,000 টাকা ঋণ দিলাম। তাহলে আমার কাছে আর ঋণ থাকে কত, 1,672 টাকা। বুঝতে পারছি? Okay, একদম ইজি ছিল। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলা শেষ হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে বলবো ভিডিওটা আবার রিভাইন্ড করো, রিভাইন্ড করে প্রথম দিক থেকে বুঝে যাও। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সরি, আমি বলতেছি যদি আর কোনো ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।